করতেছে না বসেরা, লোনটা শোধ করে দিতে হবে। লোনটা শোধ না করলে বসেরা ভালো বিহেভ করতেছে না। 40,000 টাকা তার যেটা লোন আছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি আরজে কিবরিয়া ভাইয়ের সম্প্রচারিত একটি অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। গল্পটি কেউ নেগেটিভলি নেবেন না, মন চাইলে শুনবেন, না চাইলে চলে যাবেন, কিন্তু আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভাইয়া এটা জানছে যাই না, ভাবি বলছে ভাবির বাপের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে এসে সেটা নিয়ে এসে সেটা দিয়ে অন্তত লোনটা ক্লোজ করতে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যেভাবে এত খারাপ ছিল সেইভাবে বাপের বাড়ি থেকে 30,000 টাকা, যেভাবে ভাই এত টাকা থাকা সত্ত্বেও বিয়ে করার মানে বিয়ের সময় 1 পয়সাও দিল না। ইভেন বউকে যে নতুন বউকে একটা গিফট দিতে হয় সেটাও দিল না। মানে কি বলবো, বলার এখানে আসলে নিজের কাছে খুব আশ্চর্য লাগছে জীবনের। তো আমি বললাম যে এটা তো আমার দৃষ্টিতে ভালো না, যে ভাবি কেন দিবে? ভাইয়ের থাকলে ভাই যদি দেয় সেটা আলাদা বিষয়, ভাই দিবে না, ভাবি কেন বাপের বাড়ির টাকা এনে দিবে? তো পরে আমি বললাম যে যেহেতু যে বিয়ের গিফট থেকে টাকা উঠছিল, আমার কাছে প্রায় 10-15 হাজার টাকা ছিল, সব মিলে ওর হাতে 20,000 টাকা তুলে দিলাম, দিয়ে বললাম যে এটা তুমি দিয়ে দাও, দিয়ে আর বাকি 20,000 টাকা আস্তে আস্তে প্রত্যেক মাসের স্যালারি থেকে দিব, এটা বললাম। আমরা কোথাও ঘুরতেও গেলাম না, কোথাও না, আমার বাবার বাড়িতেই থাকা। এর মধ্যে এখন আমি বলবো ওকে যে প্রেশার ক্রিয়েট করবো, বাসা নাও, তো টাকা কই? বাসা ভাড়া নিতে গেলেও তো টাকা লাগবে, অ্যাডভান্স দিতে হবে, ইয়ে করতে হবে, টাকা না থাকলে কেউ তো আর বাসা ইয়ে দিবে না। তখন আম্মা বিষয়টা বুঝলো, তখন ও বলতেছে যে ও আমাকে বলতেছিল যে আমি বাইরে থাকি, তুমি এখানে থাকো। আমার কাছে বিষয়টা এরকম যে বিয়ে হয়েছে, ও এক জায়গায় থাকবে আমি এক জায়গায় থাকবে, এটা কেন? আমার তখন আম্মা বললো ঠিক আছে, তোমরা যতদিন তোমাদের সমস্যা সলভ না হয় তোমরা এখানেই থাকো, যদি পারো কিছু কন্ট্রিবিউট করো তোমার শ্বশুরের সাথে, না পারলে না করো। প্রথম ওই যে লোনটা, যেহেতু লোনের টাকাটা মনে করেন আমি দিচ্ছিলাম না, এখানে আমার যেটা জানার, লোনটা আপনি শোধ করছেন কেন? কারণ তার স্যালারি হচ্ছে অনলি ফর 18,000 টাকা। এখন ওটা দিয়ে তো কি ও বাবা মাকে দিবে না নিজের যাওয়া আসার খরচ চালাবে? তখনও থাকতাম বাবার বাসায়। বাবার বাসায় থাকতেন, বাবার বাসায় থেকে হাজবেন্ডের লোন পরিশোধ করতেছেন। আর তারপরে আমি চিন্তা করতাম তো সংসার তো দুজনেরই, ও একটা মানসিক টেনশনে থাকবে, তার চেয়ে ভালো দুজনে একটু লাইফটা আনন্দে কাটাই না। টাকা পয়সা তো দিলাম না হয়। কত টাকা দিতেন প্রতি মাসে? প্রথমে দিলাম হচ্ছে 20,000 টাকা। আচ্ছা। এরপরে মানে ওর স্যালারিটার থেকে 50% এর মতো, 50% কখনো 50% কখনো তার চেয়ে বেশি এরকম দিয়ে চলে আসে। মানে পুরোটাই বলতে গেলে একরকম অনেকটা মানে দিয়ে চলে আসে। আমি বলছি যে তোমার স্যালারি উঠায় না দরকার না, ওটা দিয়ে লোনটা ইয়া হোক, অ্যাডজাস্ট। আর আমি চালাচ্ছি, আমি এদিকে ম্যাচিউর। সো ফার্স্ট নাইট তো তাকে রাত 2টার সময় 2টা আর এটা দিকে ফোন দেওয়ার কোনো দরকার হয় না। একটা ম্যাচিউর যেহেতু আমরা, ভাবির সাথে রিলেশনও তো তার ভালো না, সেই ফোনটা নিল, সে আমাকে বোঝালো যে দেখো ভাবি তো এরকমই, ভাবি ওই যে মানুষের কিভাবে দ্বন্দ্ব লাগবে সেই বিষয়টাই কাজ করে, এরকম বললো, একটু বাঁকা করে বললাম। তখন আমি ন্যাচারালি ওটা ভুলে গেলাম, অ্যাভয়েড করে গেলাম। যেদিন আমরা মানে যাব ওদের বাসায়, ওর ভাইয়ের বাসায় যে দাওয়াত দিতে, আমার বাবা, আমার ছোট ভাই, আমি, আমার হাজবেন্ড, মানে আমরা সবাই মিলেই যাবো, একসাথে যাব। তো সেদিন তার মোবাইলে আমি ও দুজনই বিছানায় শুয়ে থেকে মোবাইলটা ইয়ে করতে করতে একটা রেকর্ডিং বের হয়ে যায়। রেকর্ডিংটা ছিল দেবর ভাবির কথা। এটা রেকর্ডিং করছে তাদের মেয়ে, ছোট্ট মেয়ে, আমার মানে আমাকে না জানিয়ে আমার অ্যাবসেন্সে মানে তাদের বাসায় যেত, তার ভাইও থাকতো না, তার দেবর ভাবি দুজন থাকতো। এবং দেবর ভাবির কিছু কথা মানে যেটা আমার কাছে এত খারাপ লাগে, এবং অ্যাট লাস্ট ওই কথার মধ্যে থাকে, ভাবি আপনি চিন্তা করেন না, আপনি তো আসেন সবসময় থাকবেনই, আমি তো এটারে বিয়ে করছি, এটা যদি আমার কথা না শুনে টাকা পয়সা না দেয় তাহলে কিলায় দাঁত ভাঙিয়ে দিব আর ছেড়ে দিয়ে চলে আসবো, এরকম কথা ছিল। এই ফোন রেকর্ডটা আপনি কিভাবে শুনলেন? এই ফোন রেকর্ডটা ওই যে ওর সামনে মোবাইল টিপতে টিপতে হঠাৎ গড গিফটেড বের হয়ে গেছে। ওর সামনে এটা ওর সামনে এটা বেজে উঠছে এবং ওর সামনে ও তখন মোবাইলটা, এটা যখন দাঁত ভেঙে দিব, দাঁত ভাঙার জবাব দিব, ছেড়ে দিব, এই কথাগুলো আসছিল, তখন ও মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে সাথে সাথে ডিলিট করে ফেলে। ডিলিট করে আমাকে বলে যে সরি, আসলে যারা ভালো হয় তাদের মনে হয় সামনে আল্লাহ ভাই বের হয়ে যায়, এটা তো আমি আসলে জানি না। আমি ভাবিকে গেছিলাম, যে যেহেতু তোমার লামিয়াকে দেখতে গেছিলাম, ও ছোট, খুব কাঁদতেছিল আমার জন্য, আমি এই জন্য গেছিলাম, যে ভাবি বিভিন্ন কথা বলতেছিল, তো বলে আসছি যে ভাবি মনটা খুশি থাক, আমার তো এই ভাবিকে মন খুশি করার জন্য বলছি, এটা আবার আমি রেকর্ড করে ফেলছি, তুমি এটা নিয়ে প্লিজ এরকম ইয়া করো না, ভেবো না, কোনো টেনশন করো না, কোনো ইয়া করো না। তারপর যাই হোক এটা আমাকে বোঝালো। তখন আমি চিন্তা করলাম যে কারোর মধ্যে অশান্তি বা কোনো কিছু ধরে রেখে লাভ নেই, ঠিক আছে, আমি যদি একটা ইয়া করি তা আমার বাবা মা আরো কষ্ট পাবে, কারণ আমার বাবা মা তো না করছিল, আমি তো শুনি নেই, আমার এই জিনিসটা আসলো। তো আমি চিন্তা করলাম যে তা খারাপ যদি হয়ে থাকে, খারাপকেও তো মানুষ ভালো করতে পারে, আমিও চেষ্টা করে যাই, আমি তো খারাপ না, বা আমি তো কারোর সাথে খারাপ করি নাই। পরে ও আমাকে অনেক বোঝাইলো, ইয়া করলো। পরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পরে সবার সাথে আমার ভাসুরের বাসায় গেলাম। ঈদ করার পরে আমরা সবাই ঘুরলাম ফিরলাম, আনন্দই করলাম। এভাবে আমি লোন পরিশোধ করে মানে প্রায় শেষের দিকে চলে আসছিল লোন, ওই মাসে লোনের টাকাটা দিলেই প্রায় শেষ।
তো তখন আমি আবার জানতে পারলাম, ও বলতেছে যে ফোনে আমাকে বলতেছে যে একটা কথা বলবো, তুমি রাগ করবা না তো? আমি বলছি কি বলবা, তুমি রাগ করার কি আছে? বলে যে তুমি শুনলে তো রাগ হবা। তো এরকম আমার আরো আগে, বিয়ের আগে 20,000 টাকা আরো বেশি লোন ছিল, বিভিন্ন প্রজেক্টে করছি, তখন টাকাটা রিটার্ন দেয়নি, খরচ হয়ে গেছে সংসার বিভিন্ন কাজে, তো আরো 20,000, তার মানে লোনটা বেড়ে দাঁড়ালো 40,000 থেকে 60,000। তাহলে এই 20,000 টাকাও পরিশোধ করতে হবে। ইন দ্য মিন টাইম ফোনের মানে ওদের কথোপকথন রেকর্ডটা আপনি ওইটা শুনে শুনে ফেলছেন। আমি তো ওই যে মন খারাপ ইয়ে করলাম, তারপর সবকিছু আবার ব্যাটে বলে মিলে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ সব মিলে যাচ্ছে। তো পরে যাই হোক, আমি মানে কি বলবো আসলে এই বিষয়গুলো, মানে বলার মতো, মানে কাউকে কিছু বলবো, সবাই বলবো যে শুরুতে তোমার এত যদি সমস্যা হয় তাহলে আর বাকিটা জীবন কিভাবে চলবা, সবাই এরকম হয়তো বা বলবে, বা কিছু না কিছু হয়তো বা বলবে, এই জন্য আর কাউকে কিছু না বলে এইভাবে চলতে থাকলো। আর বাবা মার বাসায় থাকলাম, ওই টাকাটাও আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এই টাকাটাও ইয়ে করতেছি। এইভাবে মানে দুইজন লোন টোন শোধ করার পরে আমি ডিসেম্বরের দিকে, আমার বিয়ে হয় সেপ্টেম্বর, ডিসেম্বরের শেষের দিকে 25 তারিখে আমাদের স্যালারি হয়। তো শেষের দিকে আমি বললাম যে এবার ও হ্যাঁ, তার এর মাঝে আমার শাশুড়ি একদিন ফোন করে, শ্বশুর শাশুড়ি দুজন একদিন ফোন করে বলতেছে, মা দেখো আমাদের এরকম বড় ছেলের বাচ্চা হতে নিয়ে একটা প্রবলেম হয়েছে, প্রায় 7-8 বছর পরে তাদের মেয়ে কনসেপ্ট করছে, বাচ্চা হয় না, তো তুমি এই ভুলটা করো না, তুমি আমাদের একটা বংশধর দেখাও। প্রথম তখন তার ছেলের ঘরে একটা নাতনি ছিল, নাতিটাতি ছিল না। তো আমার শ্বশুরের একটা চাহিদা যে আমাকে একটা বংশধর দেখাও মা, আমিও চাই তোমার ঘরে একটা সন্তান আসুক। তো যেহেতু একটা মুরব্বী মানুষ বলছে, আর আমার ফ্যামিলি, আমার বাবা মাও বলতেছিল যে এখন একটা বাচ্চা হলে আমি মানুষ করে দিতে পারবো। আমার মা বলতেছিল যে হ্যাঁ এখন আমি একা আছি, আমি এখন আমার ছেলে বউ না, এখন যদি তোমরা থাকো আমি মানুষ করে দিতে পারবো, এটা বলতেছিল। আর আলাদা থাকলেও মনে গেল যে আমার কাছে সকালে দিয়ে গেলাম, পরে যাওয়ার অফিস থেকে ফেরার পথে নিয়ে গেলাম, সমস্যা হবে না, এরকম একটা ইয়া। তখন আমি চিন্তা ভাবনা সব মিলায় যখন সবাই চাচ্ছে, তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে আমি বাচ্চাটা নিয়ে নিই। তো গড গিফটেড, মানে 1 মাস থেকে 1.5 মাসের মাথায় কনসেপ্ট করে ফেললাম। ডিসেম্বরে যেহেতু আমি কনসেপ্ট করে ফেলছি, আমি একবারও গ্রামে যাই নাই, তো আমি ওকে বললাম যে দেখো মোটামুটি আমাদের লোনটা প্রায় শোধ হয়ে আসছে, এখন এই মাসে চলো আমরা তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সে বলতেছে না, গ্রামের বাড়ি যাবো, আমার কোনো টাকা পয়সা নেই, আমার হাতে কিছু নেই, তোমার বাবা মাকে গেলে প্রথম নতুন মানুষ দিতে হবে, ইয়া করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে সব আমি কিনবো। এই বলে আমি নিজে ওর সাথে যে আমি সবার আত্মীয় স্বজন, মানে যার যা কেনাকাটা করা, প্লাস হচ্ছে বাজার করার জন্য আলাদা করে টাকা রাখা, সব কিছু করে ওর হাতে দিলাম, হিসাব করে আলাদা আলাদা হিসাব করে, এই 5,000 দিয়ে এই শপিং, এই 5,000 দিয়ে এই খাবার দাবার, এইভাবে হিসাব করে তার হাতে দিলাম। আমার বাবা এদিকে গাড়ি ঠিক করে বলছে ঠিক আছে আমার মেয়ে জামাই যখন যাবে তাহলে একবার আমি আমার গ্রামও ঘুরে দেখে নিয়ে আসবো আমার জামাইকে, আর জামাই মেয়েও যাবে, যে ওদের গ্রামটা ঘুরে দেখে আসবে, একটা পরিচিতি হয়ে যাবে, গেট টুগেদার হয়ে যাবে। যাওয়ার পরে আমার শ্বশুরকে সব এগুলো দিলাম, ও আমাদের বাড়ি ঘুরলো, আমি ওদের বাড়ি ঘুরলাম। যে ভাইয়া বিশ্বাস করুন, আমি যে ওইখানে যা দেখি ওদের বাড়িতে, মানে আমার মামা এই কথাটা আমাকে বলছিল দেখে যে তুমি আসলে এখানে দিও না, কিন্তু ওই যে আমার ইয়াতে আমার ফ্যামিলি দিল, তো যে দেখি ভাই মানে শোয়ার মতো একটা খাটও নাই। তো আমি সবকিছু চিন্তা করলাম যে যাক, নাই অসুবিধা নাই, আমি তো আছি। তো আমি বুঝলাম যে ওর ওইখানে যেহেতু গ্রামে মানে সবাই মানে এই জন্য আমাকে নিতে চায় না, যে নিলে তার পরিবেশটা আমি জেনে যাবো, সব মিলায় তাকে আমি ওইভাবে হয়তো বা ট্রিট করবো, সব মিলায় সে নিতে চায় না। এবং তার মানে সবার সামনে তার ইমোশনটা বোকা, মানে সবাই জানে খুব ভালো ছেলে, কিন্তু তার যে ক্যারেক্টার বা তার যে টাকা পয়সার চাহিদা বা সেটা তো শুধুমাত্র আমি জানি। এখন আমি গেলে তো এই জিনিসগুলো সবার সামনে ওপেন হয়ে যাবে, যে সে মানে চাচ্ছিল না ওপেন করতে। পরে যাই হোক, আমি ওইখান থেকে আমরা আবার 1 দিন থেকে 2 দিন পরে আমরা আবার ঢাকায় ব্যাক করে অফিস সবাই শুরু করি। এর মধ্যে আমি তার মানে সে বলতেছিল আমার এই চাকরিটা ভালো লাগতেছে না, এখানে চাকরি সুইটেবল না, আমাকে অন্য কোথাও, মানে তার ডিমান্ডই কিছু মানে ভালো চাকরি দাও। তো আমার বাবা বললো তা তুমি আমার মেয়ের ব্যাংকে জব করবা? তো বললো যে হ্যাঁ করবো, ব্যাংকে জব করবো, কোনো সমস্যা নেই। তো আব্বু ওইভাবে ট্রাই করতে থাকলো যে ঠিক আছে দেখি ব্যাংকে যদি হয়, লবিং টবিং ধরে যদি হয়, এরকম চিন্তা ভাবনা করলো। গেল, তার কল করলো, ইন্টারভিউতে গেল, এবং ইন্টারভিউতে এমন কিছু ভুল করলো যে ভুলগুলো মানে একটা এডুকেটেড ছেলে করতে পারে আমি কখনো কল্পনা করি নাই। সে ইন্টারভিউ বোর্ডে হাত নাড়ায় কথা বলছে, এবং মানে তাদের পছন্দ হয় না মোট কথা। পরে ওরা এটা ওকে ডিনাই করলো যে না আসলে ও তো যোগ্য না। যাই হোক, পরে আমি বললাম যে ঠিক আছে এখানে যেহেতু সমস্যা হয়েছে, আরো অনেক জায়গায় পরীক্ষা দিবা, তুমি এখান থেকে শিখে তুমি পরে অন্য জায়গায় আরো ভালো বেটার করবা। ও মাঝে মাঝে বলো দূর আমার ভালো লাগে না, আমাকে সুইসাইড করতে মন চায়, মনে হয় যে ট্রেনের নিচে মাথা দেয়, জীবন ভালো লাগে না। মানে আমার কাছে এসে খুবই ফ্রাস্ট্রেশন, মানে আমাকে ভালোবাসবে, আমি যেহেতু একটা প্রেগনেন্ট, ভালোবাসবে কোথায়, আমাকে এসে ফ্রাস্ট্রেশন দেখায়। আচ্ছা,
তো আমি নিজে এইভাবে জব করি, পারলে বাবা মার সাথে কিছু কন্ট্রিবিউট করি, না পারলে নাই। ও মানে ওর টাকা লোন পরিশোধ শেষ, সব শেষ, এগুলো পার শেষ। এরপরে ওর বাবার ক্যান্সার ধরা পড়লো। ওহো, এটা আরো একটু মানে আমার শ্বশুর যেহেতু ক্যান্সার ধরা পড়ছে, আমারও খারাপ লাগছে যে একটা মানুষ অসুস্থ। তো ওনার ট্রিটমেন্ট চলতেছে। তখন আমার 3 মাস, বেবি পেটে 3 মাস। তো আমি কি করলাম, একদিন তাকে মানে সে বেতন পাইলো, আমি কখনো আমার শ্বশুর শাশুড়িকে কিছু দিবে সেটার জন্য আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কালকে স্যালারি পেলে, যেহেতু এই পর্যন্ত আমি তার সব দায়িত্ব পালন করে আসছি, তো তুমি স্যালারি পাইলা, কয় টাকা কি খরচ করলা, কারণ এখন তো লোন নাই, টাকাটা কোথায় কিভাবে খরচ করলো আমি সেটা হিসাবটা চাইলাম, কয় টাকা খরচ করলে কি। সে আমাকে হিসাব দিল না, উল্টা মানে আমার বেবি পেটে আছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই প্রথম গায়ে হাত তুললো? হ্যাঁ, মানে ধাক্কা দিল যে তুমি সরে যাও, তুমি এগুলো জিজ্ঞেস করতেছ কেন। আম্মা আবার ওটা দেখতে পেলো, দেখতে পেয়ে আম্মা বললো কি, মানে আম্মা মানে হচ্ছে আপনার শাশুড়ি? আমার মা। আপনার মা? হ্যাঁ, মানে যেহেতু আমাদের বাসায় আছে, আম্মা যে কোনো কারণে মানে আপনার বাসায় আপনার গায়ে এরকম ধাক্কা দিল? হ্যাঁ, সে দিল। দেওয়ার পর সে কি করে দিয়ে আম্মা দেখতে পেয়ে আম্মা আবার বললো কি, বাবা তুমি বাইরে কোথায় যাচ্ছিলে, সেখানে যাও, ঘরে কথা কাটাকাটি করো, ওটা এরকম একটু বললো। আমি বললাম যে প্লিজ তুমি এখন এই মুহূর্তে যাও না, তুমি বসো। তুমি পরে ও একটু বসলো, বসে ও চলে গেল, ওর কাজে ও চলে গেল। ও আর আমাকে হিসাব দিল না। তো আমি যেহেতু সে ধাক্কা দিচ্ছে, আমি ওকে একটা কথা দিলাম যে আমি আজকের পর থেকে কসম করতেছি যে তোমার টাকা পয়সা তুমি কি করবা না করবা সেই হিসাবটা আমি আর কোনোদিন চাইবো না, কারণ যেহেতু তুমি আমার বেবি পেটে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছো, আমার একটা ইনসিডেন্ট হতে পারতো। তারপরে আম্মা, ওই দিন আমি সারাদিন শুয়েছিলাম, আম্মা ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলো। ও আমার কোনো খোঁজও নিল না যে আমার ওয়াইফ কেমন আছে, কি আছে, বা ডাক্তারের কাছে নিল, বা ডাক্তার কি বললো না বললো, কোনো কিছু না। আম্মার নিজের পকেটের পয়সা দিয়ে চিকিৎসা করে আসলো, কারণ আমার টাকা মনে করেন ওইভাবে আর নেই, আমার যাওয়া আসা সব মিলে অত মানে আর থাকে না আমার হাতে যে আমি ডাক্তার দেখাবো বা এক্সট্রা কোনো খরচ করবো। ইভেন আমার খাবারটাও আমার বাবাই কেনে, এক্সট্রা যে খাবারটা সেটাও আমার বাবা কেনে। আমার হাজবেন্ড কোনোদিন এনেও বলে না যে এটা আমি আমার ওয়াইফের জন্য আনছি বা এটা সেটা। তো যাই হোক, এরপরে 1 মাস পরে আর 1 মাস পরে, ওটা ছিল মার্চ মাসে, সে কি করলো, আমার সাথে ফোনে আবার আমি ফোন দিছি যে কখন কি অবস্থা, বাসায় কখন আসবো। ফোনে আমাকে এত নোংরা ভাষায় গালাগালি করলো, আর তোর বাসায় আমি যাবো না, আমার এভাবে বলতে, তোর বাসায় আমি যাবো না তুই। আর ওর মুখের ভাষাটা খুবই জঘন্য খারাপ ছিল, যে গ্রামের ছেলেরা যেরকম আর কি জঘন্য ভাষায় গালে সেই বিয়ে করতো। আম্মা ও বাসায় গেছে, আম্মা ফোন দিছে যে ওরকম বাসায় আসছে, তো এটা আমাকে জানাই দিল যাতে আমি টেনশন না করি। আমি বাসায় আসার পরে সে আমার সাথে শুরু করলো, আম্মা আবার এসে বুঝাইলো, অনেক বুঝাইলো, দুজনকেই বুঝাইলো যে দেখো তোমরা তো জেনে বুঝে বিয়ে করছো, তোমাদের তো কেউ জোর করে বিয়ে দেয় নাই, আর কেউ ইয়াও করে নাই, ফোর্সও করে নাই। আর ওর যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে যদি তোমরা এরকম ইয়া করো, তো যাই হোক বুঝাইছে। পরের দিন কি করলো, ও সকালবেলা উঠেই ওর ব্যাগপত্র এবং ওর সার্টিফিকেট, ওর টাকা পয়সা আর ওর কাপড় চোপড় সবসময় আব্বা ইস্ত্রি করে নিয়ে আসতো, আব্বার কাপড়ের সাথে আব্বা, ও কোনোদিন একদিনও নিজের কাপড় নিজে ইস্ত্রি করে না বা নিজে নিয়েও যায় না। আমাকে বললো যে আমার কাপড় চোপড় দাও, তা আম্মা বললো যে ওই যে ইস্ত্রি করে আসছে, ব্যাগটা নিয়ে এসে আম্মা আবার বের করে সুন্দর মতো ইস্ত্রি করার কাপড়গুলো দিয়ে দিল, যে ওর কাপড় ও চাচ্ছে, ও নিয়ে হয়তো বা আমাকে বলতেছে আমি ইন্টারভিউ দিতে যাবো একটা, ওইখানে আমার গাজীপুর যাবো, আমি 2 দিন পরে আসবো, এটা বলতেছে। আমি বিশ্বাস করে আমি বললাম যে ঠিক আছে, আমার শ্বশুরকে আমি জানাই দিলাম। ওর বাসা থেকে বের হয়ে গেল, যার পর আমার শ্বশুরকে বললাম, বলার পর বললো আচ্ছা ঠিক আছে। ও কি করলো, ও গাজীপুর গেল না, ইন্টারভিউ দিতে গেল না, ও ভাইয়ের বাসায় গেল। ভাইয়ের বাসায় যে বসে আছে, বসে থেকে আমাকে ফোন দিছে, বলছে যে তোমার বাসায় আমি আর যাবো না, যদি যাই তো তোমার বাবা মা আমাকে একটা মোটরসাইকেলের 2 লাখ টাকা দেবে। বলে মোটরসাইকেল দিবে সেটা আলাদা বিষয়, কিন্তু মোটরসাইকেলের জন্য 2 লাখ টাকা দিবে এটা কেমন বিষয়? আমার তো 50,000 টাকা দিলে মোটরসাইকেল কিনতে পাওয়া যায়, যদি এতই মোটরসাইকেল আমাদের দরকার হয়। আর আমাদের তো মোটরসাইকেলের দরকার নাই, আমি মোটরসাইকেল দিয়ে কি করবো যেখানে আমরা ইয়ে করতেছি না। মানে তার শর্তই এটা, মোটরসাইকেল দিতে হবে এখন, মানে মোট কথা হলে টাকার দরকার তার। তখন আমার মা দেখলো যে মেয়েটার তো খুব খারাপ অবস্থা। এদিকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আমি কন্টিনিউস ঘন্টার পর ঘন্টা ফোন দিচ্ছি যে মা আপনার ছেলেকে বোঝান, আসতে বলেন, বাসায় আসতে বলেন, এইরকম অবস্থা, আমার শরীরে একটা ক্ষতি হয়ে গেলে তখন কে রেসপন্সিবিলিটি নেবে? সে বাসায় আসলো না, ইভেন আব্বার হাতে ফোন দিলে আব্বার ফোনও ধরলো না। পরের দিন সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে, আমার শ্বশুরও বলছে, আগে আমার শ্বশুর শাশুড়ি বলছে, আমার ফোন রাতে আব্বা অফ করে দিছে, যে এত কথা বলে এত লোড নিলে আমার মেয়েটা তো বাঁচবে না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হইলে তো দুইটাই যাবে। তো পরে আর ওই সময় আমার এমন মানে অস্থির লাগতো, মানে আমি নিজেও স্থির থাকতে পারতাম না, মানসিক একটা প্রেশার। সকালবেলা আমার শ্বশুর আম্মার মোবাইলে ফোন দিল, আমার ফোন বন্ধ পেয়ে ফোন দিল, দিয়ে বলতেছে যে মা যাই হোক অনেক কিছু হয়েছে, তুমি একটু তোমার মারে নিয়ে বা তোমার বাবারে নিয়ে যাও, যাই আমার ছেলেরে নিয়ে আসো, ভাইয়ের বাসায় নিয়ে আসো, আমার ছেলে বোকা, বয়স নেই তো, আর শ্বশুর বাড়ি থেকে রাগ করে গেছে, লজ্জায় আসতে পারতেছে না। তো আব্বা বলে ঠিক আছে আসতে পারতেছেন, তাহলে তোমার ছোট ভাইরা পাঠাই, আমাদের যাওয়ার দরকার নেই, তোমার ছোট ভাইয়ের সাথে চলে আসবে, সে তার যদি এতই লজ্জা থাকে। তখন ও বলে যে ও আমাকে ফোনে বলতেছে যে দেখো তোমার ছোট ভাই আসলে আসবো না, তুমি আর তোমার মা অথবা তোমার বাবা যে কোনো একজন আসতে হবে। তো গেলাম আমি, আমার মা বললো যে ঠিক আছে যা হয় হবে, কি বলে সেটাই শুনি, যাই কি হয়েছে দেখি কি বলে।
কারণ আমার মেয়ের জীবন আগে না আমার অন্য কিছু আগে। গেল, যাওয়ার পর সেখানে যাওয়ার পর তার ভাবি তো অসংখ্য মানে উল্টাপাল্টা কথা শোনাইলো আমাদের, অনেক কথা যেটা মানে বলার মতো না। আমার দেবরে কি দিছেন, আমার কি দিছেন, আপনাদের সাথে বিয়ে দিছি দেখে আমার দেবরে এরকম নির্যাতন করতেছেন, শারীরিক মানসিক টর্চার করতেছেন, মানে অনেক কথা, আরো কথা বললো আমাদের, যত অকথ্য ভাষায় গালাগালি করা যায় তার ভাই শুনলো, সেও শুনলো। তখন আম্মা কিছু কথা সে মিথ্যা বলছিল, আম্মা মুখের উপর বললো যে বাবা তুমিও তো একটা মায়ের সন্তান, তুমি তো বলো এই কথাগুলো, তোমাকে আমি কোনোদিন বলছি? সে বলে না। তাহলে তুমি এখানে এসে কেন মিথ্যা কথাগুলো বললা, কেন তোমার বাবার কাছে মিথ্যা কথা বললা? বলে আমি তো বলি না। তখন আমার মা বলতেছে দেখো তুমি বড় ভাই, তুমি তোর বড় ভাই তোমার সামনে আছে, সো তুমি বিচার করো এখন যে এই ছেলেটা কেমন মিথ্যা। তো বলে যে ঠিক আছে আন্টি ও যাবে, তবে ও আরো বললো যে মোটরসাইকেলের জন্য টাকা। তখন আম্মা বললো যে আমার মেয়ের জীবন আগে, টাকাটা আগে না। তুমি এরকম কয় টাকা চাও, কয় টাকার মোটরসাইকেল, এটা কি আমরা দিতে পারবো না? তোমার এই যে চাকরি লাগতেছে, এটা লাগতেছে, ওইটা লাগতেছে, তোমার সারাক্ষণ প্রবলেম, এত সমস্যা থাকলে আমরা কিভাবে ইয়ে করবো? ঠিক আছে তোমার এই যখন সাথে আরেকটা বললো আমি কোনো সংসার খরচ দিব না, যা সংসার খরচ লাগবে আপনার মেয়ে চালাবে। এটা সামনাসামনি বলে দিল? সামনাসামনি বললো। আমার মা সবকিছু মেনে বললো যে ঠিক আছে তোমার 1 পয়সা দেওয়া লাগবে না, আর টাকা ওইটা মোটরসাইকেলে তো ঠিক আছে ওইটা আমি দিব। বাসায় পরে আসলো, বাসায় আসলো, আসার পর মানে খুব ভালো মানুষ। তখনকার বিহেভটা অনেক ভালো। তখন সে আমাকে বললো সরি, আমি অনেক ভুল করছি, আমি চলে গেছি, আমি সরি এরকম বললো। ইভেন আমার মার হাত ধরে ক্ষমা চাইলো যে আমি না বুঝে অনেক কথা বলে ফেলছি, ভুল করছি, ক্ষমা চাইলো। তো আম্মা বললো যে যেহেতু ছেলে হলো তো ক্ষমা করতাম, অসুবিধা নেই, ঠিক আছে তোমরা যদি হ্যাপি থাকো দ্যাটস অল। পরে আম্মা 2 লাখ টাকা দিয়ে দিল। এরপরে ওর ফার্মাসিউটিক্যালসে চাকরি হয়ে গেল। যখন মানে চাকরিটা পেলো, মানে তখন আমার সাথে আরেকটু দুর্ব্যবহার, মানে তার তো ভালো কিছু হয়ে গেছে, এখন তার আমার সাথে দরকার নেই, আমার সাথে দুর্ব্যবহার। ইভেন আমার বাচ্চা হওয়ার টোটাল খরচ কিন্তু আমার বাবা বেয়ার করছে, সে 1 পয়সাও দেয় নাই। ইভেন তার ভাই বা সে, তার কাছে আমি নিজের টাকা দিছি, নিজে 5,000 টাকা দিয়ে বলছি যে কোনো কিছু যদি লাগে তোমার কাছে, যেহেতু তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিছো, হয়তো টাকা পাচ্ছ না, তো এই টাকাটা তুমি রাখো, যদি আমার প্রয়োজনে কিছু লাগে বা কোনো কিছু লাগে। সে সেই টাকা দিয়ে কি করছে, সে সেই টাকা দিয়ে তার অফিস কলিগদের সাথে রেস্টুরেন্টে খাইছে, বাট আমার বাচ্চা বা আমার জন্য বা একটু মিষ্টিও নিয়ে আসে নাই, সেও না, তার ভাইও না, কেউ না। দ্যাটস ভেরি স্যাড। হ্যাঁ, কেউ না। আমার এত খারাপ লাগলো। শুধু তাই না, আবার কি করলো, সেদিন আপেল কিনে নিয়ে আসছে, নিয়ে এসে কেটে, যেহেতু প্রথম ছেলে, আমার শাশুড়িকে আমি সাথে রাখছি প্রথম থেকে, আমার বাবা মা তাকে নিয়ে আসছে, ইভেন সে আমার সাথে হসপিটালে আসেও, সে একটা আপেল কাটছে, আপেল কেটে তার মাকে বলতেছে খাও, আমার বাবাকে বলতেছে খাও, কিন্তু আমার মাকে, আমি ওখানে শুয়ে দেখতেছি, আমার মাকে একবারও বলতেছে না যে মা তুমি নাও। এগুলো খুব দুঃখজনক। মা তুমি নাও এটা বলতেছে না। তো আমার মা নিজে থেকে সে যে ওই প্লেট থেকে একটা আপেলের টুকরো নিয়ে সে খেলো। তবে আমার এটা ভালো লাগছে যে আমার মা ওটা বুঝতে দেয় না, আমার মা বুঝছে হয়তো আমার মেয়েটা বুঝলে কষ্ট পাবে। তো এটা আমি একসময় আমার হাজবেন্ডকে বলছিলাম, সে অস্বীকার করছিলেন, বলে না আমি সবাইকে বলছি। তো যাই হোক, বাচ্চা হওয়ার পর এরপরে বাচ্চা হলো, সে কি করলো, চাকরি পাওয়ার 1 মাস এখান থেকে বাসা থেকে অফিস করলো, ওর অফিসে গাড়ি দিয়ে দিয়ে যায়, নিয়ে যায়। 1 মাস পরে সে চলে গেল। যাওয়ার পর বলতেছে যে শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে, আমি আর ওইখানে যাবো না, আমার ওইখানে সংসার করতে ভালো লাগে না, তুমি আমার সাথে সংসার করতে চাইলে গাজীপুর চলে আসো। আমি বললাম ঠিক আছে, আমি গাজীপুরে সংসার করবো, বাচ্চা নিয়ে আমি গাজীপুরে আসবো, তুমি ওইখানে বাসা নাও। ওর হচ্ছে কথায় ওর একটা ছিল যে আমি তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাবো। বাচ্চা হয়েছে কি, বাচ্চা দিয়ে তুমি আমি আটকাইতে পারবা, এটা বলতো। ও বললো আমি গাজীপুর বাসা না, আমি বললাম গাজীপুরেই আমি যাবো, আমি গাজীপুর, কারণ আমার তখন চাকরির হচ্ছে শুরুর পর্যায়ে, মানে আমি পার্মানেন্ট না তখন। তো যার ফলে আমি এই চাকরি ছেড়ে দিলে আমার কোনো নেই, ওরকম না, যে আমার কথা হচ্ছে তুমি যদি স্বাবলম্বী হও তাহলে তোমার টাকায় আমি চলতে পারবো, আমার কোনো সমস্যা নাই। ও তখন বলতেছে, যখন দেখলো যে আমি বাসা নেওয়ার জন্য প্রেসারাইজ করতেছি, তখন বলে যে, তখন কয়েকদিন যাওয়ার পর বলতেছে ঠিক আছে এখানে বাসা নিলে বাচ্চা কে দেখবে। আমি বলে চাকরি ছেড়ে দিব, তোমার আর নইলে তুমি যাকে পারো তাকে দিয়ে বাচ্চা দেখায় মানুষ করবো, আমার তো একটা সমস্যা নেই। তো বলতেছে যে না ঠিক আছে, আব্বা বলছে বাসা নিতে না করছে, আব্বার চিকিৎসা অনেক খরচ, ঠিক আছে বাসা নিবো না, ওইখানেই থাকে, আমি আসতেছি। এই বলে সে আসলো। আসার পরে সে তার মানে যা বেতন পাইলো সেটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে বলতেছে যে আমাদের মা ছেলেকে কিছু শপিং করে দিল, দিয়ে সে সব টাকা নিয়ে বাড়ি চলে গেল। বললো কিছু টাকা বাড়ি আগেই পাঠিয়ে দিছে, বলতেছে যে এই টাকা দিয়ে কোরবানি দিব। আমি বললাম যে ঠিক আছে, আমি তো অসুস্থ, আমি যেতে পারছি না, তুমি ছেলে তুমি যাও, গত ঈদ আমার সাথে করছে, ঈদের তোমার বাবা মার সাথে করো। তো ও বাড়ি চলে গেল। যাওয়ার পরে আমি আশা করতেছিলাম যে পরের দিন আমার হাজবেন্ড যেহেতু কোরবানি দিচ্ছে সেখান থেকে আমার জন্য কিছু নিয়ে আসবে, অবশ্যই আমি এটা হকদার, আমার সন্তান এটার হকদার। সে সেটা নিয়ে তো আসলোই না, উল্টা আরো আমার সাথে দেখা যায় আমার মানে আমি বাসায় এসে আমি ঈদ করলাম কি না, কি খাইলাম, কোনো খোঁজই নেই। মানে সে বাড়ি গেছে তার মতো, আমি আমার মতো।
আমার জন্য এটা সকালবেলাটা আমি ওয়েট করতেছিলাম যে আমার হাজবেন্ড সকালবেলা ফোন করে বলবে যে ঈদ মোবারক, উঠে তুমি বাচ্চাকে রেডি করো, তুমি রেডি হও, মানে আমি এক্সপেক্ট করতেছিলাম, বাট এরকম কিছুই না। বিয়ের পর থেকে আমি অসংখ্যবার এগুলি নিয়ে বলছি যে দেখো তুমি তো কখনো আমাকে ফোন দাও না, খোঁজ নাও না, আমি কোথায় থাকলাম কি করলাম, তোমার এগুলি কোনো ব্যাপারই না। বলে চাকরি করা একটা শিক্ষিত এডুকেটেড মেয়েরে বিয়ে করছে, আমি কি কোনো বাচ্চারে বিয়ে করছি যে আমি সারাদিন ফোন করে করে খোঁজ দিব, এরকম বলতাম বিয়ের আগে এত ফোন এত এসএমএস, এখন বিয়ের পরে কিছুই নাই। বলে বিয়ের পরে এখন তো বউ হয়েছে, এখন তো আর তখন তো বিয়ে করার জন্য পটানো লাগছে, এই কথাটা আবার বলছে। সে কিছু নিয়ে আসলো না, পরে ঢাকায় আমার সাথে উল্টা আরো ফোনেই ঝগড়া হলো কয়েকবার, ঝগড়া হওয়ার পর পরে সে ঢাকায় আসলো, বাসায় আসলো, আম্মার বাসায় আসলো, আমাদের সাথে আসলো, দেখা করলো। করার পর সে বলতেছিল যে আমি তাকে বললাম যে দেখো এটা কি আমি কি একটুও দাবিদার না, আমি কি এই তোমার প্রথম টাকায় কোরবানি হচ্ছে, এটা কি আমি দাবিদার না, আমি কি একটু হকদার না, তুমি আমার জন্য তো নিয়ে আসতে পারতে। বলে আমি অফিসে গেছি, অফিস থেকে কিভাবে নিয়ে আসবো, ও ভাবি নিয়ে আসছে, ভাবি বলছিল ভাবি নিয়ে আসছে, আমি ভাবির বাসা থেকে নিয়ে আসবো। এই বলে সে ভাবির বাসা থেকে নিয়ে আসলো। পরে 2-3 দিন পরে যে ভাবির বাসাতে ভাবিরটা নিয়ে আসলো আর কি, ভাবি নিয়ে আসছিল খাওয়ার জন্য বাসা, সেটা নিয়ে আসলো। তো যাই হোক নিয়ে আসছে, আমি আমার বাবা মার কাছে ওইভাবে প্রেজেন্ট না করে আমি বলতেছি যে আমার শাশুড়ি এটা পাঠাইছে তোমাদের জন্য, এইভাবে প্রেজেন্ট করছে। তো তার জানে না যে আমাদের ভেতরে এই বেজেলি থাকে, এগুলি বিছাই দাও তাহলে বসতে পারবে। আমার বাবা মা সারা জার্নি করে আমাদের সাথে গেছে, কেউ শুতেও পারতেছে না, বসতেও পারতেছে না, আর আমি বাচ্চাটাকে নিয়ে শোয়াইতে পারতেছি না। পরে আমি পাশের বাসার এক প্রতিবেশীর ঘরে যেয়ে বাচ্চাটাকে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তখন আমার বাচ্চা হলো 6 মাসের। তো এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, তারা নিজেদের ঠিক না করে আমাকে অনেক কথা শোনাইছে যে এরকম। পরে আমি আমার শ্বশুর মারা যাওয়ার পর তার বাসার সব ফার্নিচার আমি কিনি, যে আমার সন্তানের জন্য আমার দরকার, কারণ ঈদে যাবো, আমি সবসময় যাবো, আমার শ্বশুর নাই তো কি হয়েছে, ওইটা তো আমার বাসা। তো আমার শ্বশুর আবার মারা যাওয়ার আগে আমাকে কয়েকটা কথা বলছিল, আমার শ্বশুর খুবই ভালো একটা মানুষ ছিল। তো উনি আমাকে বলছিল যে মা আমার তো অত বেশি সম্পদ নাই, যা সম্পদ আছে তোমার তো বাবার অনেক আছে, সেটা দিয়ে তোমার আর আমার ছেলে একটু সুন্দর চলে যাবে, কিন্তু আমার বড় ছেলে তো শ্বশুর বাড়ি থেকেও কিছু পায় নাই আর কিছু নাই, আমার এই সম্পদগুলো যদি আমি আমার বড় ছেলেকে দিয়ে যাই তোমার কোনো আপত্তি থাকবে, আমাকে এটা জিজ্ঞেস করছে। আমি বলছি যে আব্বা আপনার সব সম্পদ যদি আপনার সবাইকে দিয়ে যান, আমাকে যদি 1 ফোঁটা সম্পদও না দেন আমার কোনো আপত্তি নাই, শুধু আপনি আপনার দোয়াটা দিয়ে যাবেন, আমি পারবো, এই শহরে আমি প্রতিষ্ঠিত হতে পারবো। তো উনি বলে যে ঠিক আছে মা, তোমার যখন আপত্তি নেই। তো উনি মৃত্যুর আগে ওনার সব সম্পদ বেশিরভাগ 99% সম্পত্তি তার বড় ছেলের নামে লিখে দিয়ে গেছে, আর 1% শুনি যে একটা মাটির ঘর নাকি তার নামে দিয়ে গেছে। তো আমার ওইটা নিয়ে কোনো হেডেক নেই, ইভেন আমার এখন বলতে ওইগুলি নিয়ে কোনো ভাবনা নেই। আমার শ্বশুরের অনুষ্ঠান হলে বড় করে সব হইলো, এর মাঝে আমার শাশুড়ি, আমি রেগুলার খোঁজ নেই যে মা আপনার কিছু লাগবে কিনা, কারণ আমার শ্বশুর থাকতে হয়তো যে জিনিসগুলো দিছে ছেলের কাছে লজ্জায় তো সেই কথাগুলো নাও বলতে পারে। তো আমি জিজ্ঞেস করি, আমি রেগুলার ফোন দিয়ে জিজ্ঞেস করি। তো একদিন কি করছে, সে আমাকে, আমি ফোন দিছি জিজ্ঞেস করতেছি, সে আমাকে এত উল্টাপাল্টা ভাষায় ফোনে গালাগালি করতেছে। এরপরে বাসায় এসে আমি আবার মা বাবার সাথে সবই মোটামুটি শেয়ার করি। আমি বলতেছি মা এরকম এরকম বলছে, ইয়ে হয়েছে, এটা নিয়ে এক পর্যায়ে আমি চিল্লাচিল্লি করে পরে আমার অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বাথরুমে যাই, বাথরুমে ঢুকে সেন্সলেস হয়ে যায়। পরে আম্মা, যেহেতু আমি সেন্সলেস হয়েছি এই জন্য আম্মার মাথাটাও তখন আম্মা বলছে যে তোমার মা এগুলি বলছে, কেন বলছে, তোমাকে তো আমরা দিছি, কেন তুমিও বলবা, তোমার মাকেও দিয়ে বলবা, সবাই বলবা, তার মানে কি আমরা কি টাকার মেশিন, তোমার কাছে আমরা অন্য কিছুই না, আমরা মা বাবার এতটুকু সম্মান পাই না? ঠিক আছে যদি এটাই হয় তাহলে তুমি এই মুহূর্তে তোমার বউ বাচ্চাকে নিয়ে বের হয়ে যাও, কিভাবে তুমি তোমার বউয়ের চাকরি করাবা, কিভাবে কি করবা সেটা তুমি জানো, আমি জানি না, এটা আমার মা ডাইরেক্ট বললো। তখন আমি ওর বোর কাপড়ে রেডি হলাম যে চলো আমি এক কাপড়ে বের হয়ে যাবো, তুমি দেখ কোথায় রাখবা রাখো, আমার চাকরির দরকার নেই। তো সে তখন আমার উল্টা বুঝাইল, আমার শ্বশুর আমাকে যাইতে বলছে যে আমি যাবো, কেন যাবো, আমি বাড়ির ছেলে তাই আমি যাবো না, গেল না, থাকলো। এরপরে আমি সেভারাল টাইম তাকে বলতেছি যে যেহেতু আমার শাশুড়ি গ্রামে একা থাকে, আমরা বাসা নেই, পাশাপাশি আমার মার বাসার পাশে বাসা নেই, বাসা নিলে আমার দেখা যাবে বাচ্চাটাকে মার কাছে সকালে রেখে গেলাম, বিকেলে নিয়ে গেলাম, অফিস থেকে ফেরার পথে নিয়ে গেলাম। সে বলতেছে না আমি বাসা নিলে গাজীপুর নিবো, আমার মারে নিয়ে গাজীপুর বাসা নিবো। আশ্চর্য, তোমার বউ চাকরি করে ঢাকায়, তুমি খালি গাজীপুর টানো, গাজীপুর, মানে বউ বাচ্চার কোনো দায়িত্ব তার নেওয়ার কোনো ইচ্ছা নাই, নিতে বললেই মানে তার রাগারাগি উল্টাপাল্টা কথা এভাবে চলো। ওই বলতেছে যে আমার এখান থেকে দূরে হয়, তুমি রামপুরের দিকে বাসা নাও। আমি বললাম যে খরচ কে দিবা? ও বলতেছে খরচ আমি দিতে পারবো না, তুমি দিবা, কারণ আমার এই যে টাকা পয়সা এগুলো যে বাবার অনুষ্ঠান করছে এখানে অনেক প্রায় 1-1.5 লাখ টাকা খরচ গেছে, ভাইয়ের থেকে লোন করে নিছি, এগুলো ভাইকে দিতে হচ্ছে। তারপরে আরো অনেক কিছু বলে মানে সে নাকি তার টাকা ভাইকেই দিতে হয় শুনে। তো যাই হোক এগুলো তো শুনলাম, শোনার পরে আমি ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি বাসা দেখলাম, বাসা দেখে রামপুরা বাসাও নিলাম, নেওয়ার পরে রামপুরা বাসা নেওয়ার পরে সে আরো আসে না, বাসায় আরো আসে না। কিরে তোমার জন্য আমি বাসা আগে নিলাম, তুমি বাসায় আসো না, কেন আসো না? বলে আমার অফিসের অনেক কাজ। এর মধ্যে কি করলো সে, আমি ফোন দিয়ে সে আমার ফোন নাম্বারটা ব্লক করে রেখে দিছে, অন্য ফোন দিয়ে সেটাও ব্লক। সুতরাং আমি পারতেছি না কোনো মানে ওকে ট্রেস করতে। তো আমি ওর অফিসের কলিগের সাথে যোগাযোগ করে ওর সম্বন্ধে ইনফরমেশনটা নেই যে ও অফিসে নাকি ব্যাপার কি। এতেও আরো ক্ষিপ্ত হয় আমার বাবাকে ফোন দেয়, বলে আপনার মেয়ে এই সেই, মানে দুনিয়ার কথা, নোংরা ভাষায় গালাঙ্গি। এটা তো এমনি তো রেগুলার চলতো, আর সেটা সেদিন থেকে আরো বেড়ে গেল। আমার বাবাকে বললাম ওর ভাইকে সহ ডাক, ওর ভাই সহ আসলো। আসার পর সে এমন মানে আমার বাবা মার সামনে এমন নোংরা কথা বলতেছে, মানে যা বলার মানে বাহিরে। সে বলতেছে তুই আমার মাকে বলতেছে তুই আমার মা না,
তুই কি আমার মা? তুই কেন বলিস বাড়িঘর করার কথা? আমার ছেলে রাস্তায় থাকবে, তোর সমস্যা কি? এরকম ভাষা। তার ভাইও কিছু বলতেছে না। এখন আমার বাবা উল্টা বিরক্ত হয়ে আমার গালেই 2টা চড় দিছে। ওরে না শাসন করে আমারই চড় দিছে, যে কারণ আমার বাবা কেন চড় দিছে আমি বুঝছি, যে আজকের এই বেয়াদবিটা আমার জন্যই সে সাহস পাইছে। কেন সাহস পেয়েছে? তাকে বিয়ে তো আমিই করছি, আমার ফ্যামিলি তো বলছে যে এই মানে এই ছেলেকে করো না, সমস্যা আছে। তো যাই হোক, পরে আব্বা বললো যে তোমরা আলাদা বাসা নিবা, আমি আর তোমাদের লাইবিলিটিস নিবো না, তোমরা আলাদা বাসা নিয়ে তোমরা কিভাবে ভালো থাকবে থাকো। ভালো কথা। এখন তোর মাথায় বোঝা একটা পড়লো যে আলাদা বাসা নিতে হবে। দেন সে কি করলো, বললো যে আচ্ছা ঠিক আছে আলাদা বাসা নিবো, আমরা আলাদা বাসা নিবো। ওর ভাই আবার বোঝাইল আঙ্কেল রাখেন রাখেন, ও তো মাথা গরম। তো বলে যে বাবা আমি রাখতে রাখতে তো আমি এত কিছু শুনতে পারবো না, এত এত সমস্যা এত কিছু, তা ওরা ওদের মতো ভালো থাকলে থাকুক, এটা বললো। বলার পরে এগিয়ে গেল। এরপরে আসলো, ওইটা ছিল ও কি করলো, একদম ওই ঝগড়া করে ব্যাগটা গুছাই নিয়ে একবারে হোস্টেলে যেয়ে উঠলো। ওর বসের কাছে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে স্যার এই ব্যাপার দেখেন তো, ওকে একটু বুঝাইতে পারেন কিনা। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমরা আলাদা বাসা নাও। উনি আবার পরামর্শ দিল যে তোমরা আলাদা বাসা নাও, নিলে দেখবা সব ঠিক হয়ে গেছে। তো আমিও চিন্তা করলাম যে আলাদা বাসাই নেই। বাসায় পরে স্যার বোঝানোর পর বাসায় আসলো। আসার পর 2-1 দিন আমার সাথে ভালো, মানে ভালোই ব্যবহারটা খারাপ না। তখন আমি বললাম যে তোমার জন্য একটা নিউজ আছে। বলতেছে কি? আমি বলি যে সম্ভবত আমি প্রেগনেন্ট, এটা বলছে। বলার পরে ঠিক আছে তাহলে বাচ্চা নেই। এরপরে একদিন কি করছে, আমার পাশে শুয়ে আছে, সে শুয়ে থেকে অন্য মেয়ের সাথে মেসেজিং করতেছে। সেটা আমি সকালবেলা তার মোবাইল করে ট্রেস করে ধরতে পারি। মেসেজিং এ লেখা তুমি খুব দেখতে কিউটি, তারপরে মানে সে আমার কাছ থেকে তো যা পাওয়ার পাইছে, এখন সে অন্য মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করতেছে, যদি আবার অন্য কোনো নতুন মেয়ে এখন পটাইতে সে পারে। তো পরে এই মেসেজটা আমার সকালবেলা আমি মেসেজটা ধরে ফেলছি এবং মেসেজের স্ক্রিনশট গুলো নিয়ে আমার মোবাইলে আমি ট্রান্সফার করে নিছি। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়ার পরে ও বাসা থেকে বের হয়ে গেছে। তোমার সাথে আর থাকবে না, তোমাকে আমি ডিভোর্স দিব। তুমি আমাকে কিচ্ছু দাও নাই, সারা জীবন খালি জ্বালাইছো, আর তোমাকে আমি ডিভোর্স দেবো। এরপর অফিসে চলে যায়, ওই হোস্টেলেই থাকে। আমি যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগও করে না, করে না। পরে সে বলে কি যে শোনো, এদিকে আমাকে কন্টিনিউস ডিভোর্সের থ্রেট দিয়ে যাচ্ছে, যে তোমার সাথে আমাকে এত অসংখ্য মেসেজ পাঠাইছে, আমি আর লোড নিতে পারতেছি না, আমি অসুস্থ, এই অবস্থা, মানে সবেমাত্র একটা কনসেপ্ট, মানে ওর চিন্তা ভাবনায় যে এমন কিছু হোক যাতে মা মেয়ে দুজনেই শেষ হয়ে যায়, মা এবং পেটের বাচ্চা যেটা সেটা দুজনেই শেষ হয়ে যায়। তো পরে এখান থেকে বের হলাম। আমি বললাম যে না, কিছু একটা করতে হয়। তখন ও বলতেছে, ওকে আমি ইমপ্রেস করার চেষ্টা করলাম। তখন ও বলতেছে যে শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে আমার ভাইয়ের বাসায় আসবা। আমি তখন বললাম যে আমি একা আসি, আমার বাচ্চাকে নিয়ে আমি একা আসি, তুমি যেখানে রাখবে আমি সেখানে থাকবো, আমি তো বাবাকে নিয়ে আসার দরকার নেই। বলে না, তোমার বাবাকে নিয়ে আসবে, মানে সেখানেও তার আরো কিছু শর্ত থাকবে, কিছু চাওয়া থাকবে। গেলাম, যাওয়ার পরে সে আমার বাবাকে ওখানে বললো যে 2 লাখ টাকা আরো দিতে হবে ফার্নিচার কেনার জন্য, যে বাসা নিতেছি ফার্নিচার কেনার জন্য 2 লাখ টাকা দিতে হবে। আর আর আমাকে বললো যে সংসার খরচের টোটাল দায়িত্ব তোমার, আমি কোনো কিছু জানি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাও কারণ আমার মনে হলো যে আমি বাচ্চাটাকে নিয়ে, যেহেতু আমার মানে পেটে একটা বাচ্চা, মানে তার লাইফটাও তো সেভ করা দরকার। কারণ বারবার ওই সময় আমার কন্ডিশনটা এতটা ক্রিটিক্যাল হয়ে গেছে যে বারবার মানে আমার ব্লিডিং হচ্ছে, প্রত্যেক মানে বাচ্চা থাকার পরেও ব্লিডিং হচ্ছে। ডাক্তার বলছে যে তোমার টোটালি রেস্ট দরকার, আর এই মেন্টাল প্রেশারগুলো নেওয়া যাবে না। তো যাই হোক, বসুন্ধরায় আমরা অফিসের পাশে আবার বাসা নিলাম। আমার অফিসের পাশে বাসা নেওয়ার পর আমার বড় ছেলেটাকে কেউ রাখে না, আমাকে সাথে করে অফিস নিয়ে যেতে হয়, নইলে ওইখান থেকে এসে রামপুর এসে বাবার বাসায় দিয়ে যেতে হয়। এইভাবে 1 মাস কন্টিনিউ করলাম। করার পর অফিস থেকে শোকজ লেটার করলো, ম্যাডাম জানাইলো যে তোমার এরকম তোমার উপর এমবিসিআর নোটিশ করছে, তুমি যদি এইভাবে বাচ্চা নিয়ে অফিস করো, এইভাবে তোমার কাজে হচ্ছে, তোমাকে একটা সামনে আমরা একটা চিঠি দিব, শোকজ লেটার, যেটাকে বলে শোকজ লেটার। তো তুমি এটা থেকে বের হয়ে আসো, বাচ্চাকে নিয়ে এসো না। অফিস বললো? হ্যাঁ অফিস বললো, যেহেতু আমি বাচ্চাকে নিয়ে ওখানে যাই। এটা বলার পরে অফিস থেকে আমি এসে আমি ওকে বললাম, বলে যে আরে তোমার চাকরি থাকলে থাক, না থাকলে না থাক, এই চাকরি নিয়ে আমার টেনশন নাই, এরকম বলতেছে। আমি বলি তাহলে সংসার চলবে, তখন চলবে। তো ঠিক আছে, আমি এখন তাহলে এখানে আর থাকবো না, তুমি যদি আমার বাবার বাসার পাশে বাসা নাও, আমি তোমার কখনো বাবার বাসায় যেতে হবে না, আমি বাচ্চাটাকে নিয়ে আসবো, আমি এই লোডটা নিতে পারতেছি না। পরে সে কি বুঝলো না বুঝলো, সে নিল। এরপরে বললাম আচ্ছা ঠিক আছে। এর মাঝে তার ভাই 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো। আমি চিন্তা করলাম এই টাকাটা কোথায় পাইলো, এক্স্যাক্টলি আমার প্রশ্ন তাই। হ্যাঁ, এই 6 লাখ টাকা কোথায় পাইলো? তার ভাই সংসার খরচ দেয় না, সেই বিষয়ে শাসন করে না, কিছুই করে না, অথচ 6 লাখ টাকা দিয়ে তার ভাই গাড়ি কিনলো। শেয়ারে কিনছে, সে বলে যে শেয়ারে কিনছে আরেকজনের সাথে। তো যাই হোক, দেখতাম যে ভাবির মানে আমার চেয়ে ভাবির খোঁজটা অনেক বেশি নেওয়া হতো, যে কোনো প্রতিদিন মানে রেগুলার ভাবিকে ফোন, ভাবির বাচ্চার খবর, ভাবি কোনো টাকা পয়সা লাগবে কিনা সেটা মানে সেটা জিজ্ঞেস করা সব, কিন্তু আমার কিছু লাগবে কিনা বা আমার কোনো কিছু প্রয়োজন কিনা কোনোদিন জিজ্ঞেস করে না। আমার এই বিষয়গুলো খুব দৃষ্টিকটু লাগলো, কি আমাকে জিজ্ঞেস করে
করে না, আমাকে না জানায় তার ভাইয়ের বাসায় যায়, তার ভাইয়ের অ্যাবসেন্সে তার ভাবির সাথে গল্প করে আসে, বাট সে এইগুলি বিষয়ে কিছুই জানে না। আমি তার বিভিন্ন মোবাইল থেকে বিভিন্নভাবে ট্রেস করতে পারি। তো যেহেতু এই মেয়ের বিষয়টা নিয়ে আমার আরো মানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল, পরে সে কি করলো, তার মোবাইলে ডাবল পাসওয়ার্ড দিয়ে রাখলো, যাতে তার মোবাইল আমি আর কোনোভাবে ধরতেই না পারি, ইভেন কল আসলেও রিসিভ করতে না পারি। যেহেতু আমার বাচ্চা পেটে, আমি এগুলি নিয়ে আর অশান্তি না